পুলিশ আমাদেরকে অগত্য ভাষায় গালাগাল করে, ভয়ঙ্কর রূপে তারা আমাদের উপরে আক্রমণ করেছে। এই 5 আগস্ট থেকে এই 5 আগস্ট পর্যন্ত বা 31 জুলাই পর্যন্ত যেই সকল অন্যায় অনিয়ম অত্যাচার হয়েছে সেগুলোর সুষ্ঠু কোনো বিচার আমরা আদৌ দেখছি না যে রাষ্ট্র কর্তৃক কোনো সুষ্ঠু সমাধান হয়েছে বা সুষ্ঠু কোনো বিচার হচ্ছে। এই ছবিটার কথা কি মনে আছে? গত বছর আজকের এই দিনে নাহিদুল ইসলাম, যার মুখ মূলত চেপে ধরেছিল পুলিশ, আমরা আছি তার সাথে। নাহিদুল ইসলাম, বাংলা নিউজে আপনাকে স্বাগত। গত বছর 31 জুলাই আপনি হাইকোর্টের সামনে যখন আপনারা আন্দোলন করছিলেন, সেই সময়টাতে আপনারা কী ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন, কী করছিল আসলে সেটা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দীর্ঘ ফ্যাসিস্টের যে শাসনামল সেটিকে ভেঙে চুরে নতুন একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছি এবং সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করেছি এবং বাংলাদেশের মানুষকে নতুন একটি স্বপ্নের সোনার বাংলা উপহার দেওয়ার চেষ্টা করছি, এখনও করে যাচ্ছি। তো মার্চ ফর জাস্টিস কর্মসূচিটা ছিল 31 জুলাই 2024। এটা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে দেওয়া একটা কর্মসূচি। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যখন আমরা অংশগ্রহণ করি, আমাদের সাথে প্রায় 300 থেকে 400 শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন। তারা সবাই মিলে আমরা যখন মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার জন্য মৎস্য ভবন এরিয়া থেকে মার্চ শুরু করি, তখন সেখানে আমাদের সাথে পুলিশের আমরা বাধাগ্রস্ত হই এবং পুলিশ আমাদেরকে অগত্য ভাষায় গালাগাল করে। আপনারা দেখেছেন বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে যে তাদের মুখের অশ্রাব্য ভাষা কতটা ভয়ঙ্কর রূপে তারা আমাদের উপরে আক্রমণ করেছে এবং তাদের যে মুখের ভাষা সেটা প্রয়োগ করেছে। তারা বিভিন্নভাবে ট্যাগ দেওয়া শুরু করেছিল যে আমরা শিবির করি এবং অন্যান্য সংগঠন বা মানে উগ্রপন্থী সংগঠনগুলোর নাম বলছিল বারবার। আমরা সেটা প্রতিবাদ করার চেষ্টা করেছি এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে তিনি তবুও বুঝতে চান নাই। তিনি ছিলেন এই শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ। উনি এখন আপাতত আমি শুনেছি যতটুকু রাষ্ট্রের বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে যে উনি রাষ্ট্র কর্তৃক মামলা দিয়ে এবং ওনাকে জেলে প্রেরণ করা হয়েছে এবং উনি আপাতত জেলেই আছে। তো ওভারঅল যে বিষয়টা নিয়ে আমরা আন্দোলন করেছি, মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছি, দীর্ঘ 1 বছর পরেও আমরা সেই জিনিসটাকে আবার মনে হচ্ছে যে আবার তুলে ধরতে হচ্ছে, আবার আমরা সেই আন্দোলনে নতুন করে ডাক দিতে হচ্ছে। কারণ 1 বছর আগে 17 বছরের শাসনামল দেখেছি এবং 1 বছর পরে আবার এই 5 আগস্ট থেকে এই 5 আগস্ট পর্যন্ত বা 31 জুলাই পর্যন্ত যেই সকল অন্যায় অনিয়ম অত্যাচার হয়েছে সেগুলোর সুষ্ঠু কোনো বিচার আমরা আদৌ দেখছি না যে রাষ্ট্র কর্তৃক কোনো সুষ্ঠু সমাধান হয়েছে বা সুষ্ঠু কোনো বিচার হচ্ছে। আপনাদের ওই দিন যে কর্মসূচিটা ছিল সেটা তো এক ধরনের ঝুঁকি ছিল, যে গণগ্রেফতার চলছে সেই সময়টাতে, একটা কারফিউ অবস্থা। সেই সময়টাতে আসলে আপনি কিভাবে সাহস করলেন? এবং আপনি দেখছিলাম যে আপনি বারবার পুলিশের সাথে তর্ক করছেন, তখন তো আপনি পালিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি তখনও অবস্থান কোন সাহসে করলেন? একটা জিনিস হচ্ছে, বিপ্লব একদিনে সংগঠিত হয় না। কোনো আন্দোলন সংগ্রাম হলে সেই আন্দোলন সংগ্রামটা কিন্তু ওই 36 দিনের মধ্যে সীমাবদ্ধতা বা 2, 4, 5, 10 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই আন্দোলনের মূল যে বীজটা সেটা কিন্তু দীর্ঘ 10-15 বছর ধরেই কিন্তু চলে আসছে। আমি আগে একটা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং সেই রাজনৈতিক সংগঠন দ্বারাই আমি অনুপ্রাণিত হয়েছি এবং আমার যারা আমার সহপাঠী ছিলেন, সহকর্মী ছিলেন, আমি সবাইকে দেখেছি বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য কাজ করার তাদের যেই মনের ভিতরে ক্ষুধা, সেই ক্ষুধাটা নিবারণের জন্য তারা চেয়েছে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শাসনামলকে দূরীকরণ করতে হবে এবং বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের চাহিদা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী তাদের যে সকল চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য। তো আমার সহযোদ্ধা কমরেডদের দ্বারাই আমি অনুপ্রাণিত হয়েছি। সবচেয়ে ভালো কথা যেটা হচ্ছে, আমার পরিবারের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, আমার বাবা আমাকে বলেছিলেন, যদি তুমি এই আন্দোলনের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী অধিকার প্রতিষ্ঠার জন্য যদি তুমি মরেও যাও, তবু আমি আমাকে সান্ত্বনা দিতে পারবো যে আমার ছেলে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য মারা গিয়েছে।
আমি সেখান থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি এবং উদ্বুদ্ধ হয়েছি। আমার বাবা একজন সহজ সরল মানুষ এবং তিনি সবসময় মানুষের জন্য কাজ করার জন্য আমাদেরকে উৎসাহ দিতেন এবং আমার পরিবারের সবাই আমাকে এই রাজনীতিতে মানুষের জন্য রাজনীতি করার জন্য সবসময় উৎসাহ দিতেন। আপনি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তখন অংশ নিয়েছিলেন, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এখন অনেক ধরনের অভিযোগ আসছে, অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, তারপর তাদেরকে বহিষ্কারও করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুনভাবে আবার গড়ে উঠবে। তো আপনার কাছে কি মনে হয় এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীর দিনগুলোতে কোন দিকে যাবে? আপনার কি ধারণা? একটা বিষয় ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে আমি কখনোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম না এবং এখনও না, আর ভবিষ্যতেও থাকবো না। দ্বিতীয়ত বিষয় যেটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটা ছিল আমাদের আন্দোলনের একটা প্ল্যাটফর্ম। ওই আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এই আন্দোলনের প্ল্যাটফর্মটাকে যদি আপনি আপনার ব্যক্তির স্বার্থে কাজে লাগান বা আপনার সংগঠনকে গতিশীল করার জন্য যদি কাজে লাগান, আর সেই সংগঠনের সাথে যুক্ত একজন কর্মীও যদি কোনো অপরাধ করে, সেটা সংগঠনের দায় নিতে হবে এবং সংগঠন দায় নিবে। আমি মনে করি সংগঠন শুধু দায় নিবে না, প্রয়োজন বোধে আমরা সেই সংগঠনটিকে আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি আর দরকার নেই। কারণ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দই ছিলেন না, এখানে বাংলাদেশের 18 কোটি জনগণ সবাই, ছাত্র, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমজীবী, কর্মজীবী, কৃষক, তাঁতি সবাই ছিলেন, সবার অংশগ্রহণ ছিল। তো সেই অংশগ্রহণটাকে যদি আপনি সম্মান করতে যান, তাহলে আমার মনে হয় না এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা দরকার আছে। আমরা তখনও বলেছি, এখনও বলছি যে এইটা আসলে দরকার নেই। আর ভবিষ্যৎ যেই চিন্তা ভাবনার কথা বলেছেন আপনি, আমি 1 বছরের যদি ক্যালকুলেশন আপনাকে দেখাই বা হিসাব রিপোর্ট তৈরি হয়, তাহলে দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে 17 বছরের দুর্নীতির চাইতে যদি রেশিও তৈরি হয়, তাহলে 1 বছরে তার চেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এবং সেটা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম এবং এই এনসিপি যেই রাজনৈতিক সংগঠনটা কিছুদিন আগে গড়ে ওঠা, টোটাল ওভারঅল এরাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে এবং এরাই কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে ভাগ হয়ে গিয়েছে। সুতরাং এরাই কিন্তু সেই দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। সুতরাং এদের ভবিষ্যৎ আমরা দেখি না। এখন তো 1 বছর হয়ে গেল গণ অভ্যুত্থানের। আপনি যে কারণে মাঠে নেমেছিলেন, সেটি কি আপনি কি মনে করছেন বাস্তবায়ন হয়েছে? না, আসলে বিষয়টা হচ্ছে, আমরা যেই আশা ভরসা নিয়ে বা যে আকাঙ্ক্ষা নিয়ে, জনচাহিদা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, সেখানে কিঞ্চিত পূরণ হয়েছে, যেটা হচ্ছে একটা ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটানো। সেটা আমরা সবাই করতে পেরেছি। কিন্তু ফ্যাসিস্ট রেজিমের পতনের পর যে বাংলাদেশের মানুষের যেই জন আকাঙ্ক্ষা বলতে একটা কথা আছে, যে জন আকাঙ্ক্ষা ছিল সুন্দর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা এবং প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা, প্রত্যেকটা নাগরিকের বাক স্বাধীনতা নিশ্চিত করা, এছাড়াও মৌলিক চাহিদাগুলো পূরণ করা। কিন্তু আসলে এগুলো হচ্ছে না। তো আমি যদি এভাবে বলি যে একজন ডক্টর ইউনূস একজন মানুষ, ওনার আশেপাশে যারা আছেন তারা যদি ওনাকে সহযোগিতা করে বা আমাদের রাজনৈতিক দলগুলো যদি ওনাকে সহযোগিতা করতো, তাহলে হয়তো আমরা পারতাম যে আমাদের জন আকাঙ্ক্ষা যে চাহিদা ছিল সেটা পূরণ করতে। আমরা সেটা পারিনি। এখন আমি খুবই আশা হতো যে আমাদের 1 বছর পূর্ণ হওয়ার পরেও আমরা রাষ্ট্র ব্যবস্থায় কোনো পরিবর্তন দেখিনি। আমরা সরকারে যারা বসে আছেন, রাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী যারা এদেশের গুণীমান্য ব্যক্তিবর্গ, তারা সেভাবে কাজ করছেন না, দেশের মানুষের জন্য চিন্তা ভাবনা করছেন না। তারা আসলে ক্ষমতার যেই লোভ, সেটা উপভোগ করছেন এবং ক্ষমতাটাকে এনজয় করছেন ওই চেয়ারে বসে।